ফলতায় যে নির্বাচন হয়ে গেল, বা বলা ভালো পুনর্নির্বাচন হলো, এবং আজ তার ফল প্রকাশের দিন ছিল এবং ফল প্রকাশ হয়েও গেল। ফলতার রেজাল্ট সম্পর্কে, কেমন সেই রেজাল্ট হবে, কে জিতবে, এগুলো সম্পর্কে কি মানুষের মনে কোনো রকম অজানা বা সংশয় কিছু ছিল? ছিল না। প্রার্থীর নামও সবার জানা, প্রার্থীরা কোন কোন দলের প্রতিনিধি সেগুলোও জানা। সংশয়টা ছিল যদি বলা যায় যে বিজেপির দেবাংশু পান্ডা প্রার্থী তিনি কত মার্জিনে জিতবেন, এইটুকু সংশয় হয়তো থাকতে পারত। কিন্তু যুযুধান দুটি পক্ষ যদি ধরা হয়, যেটি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যেকার সেই মার্জিনের কথাই কিন্তু চিন্তা করা হচ্ছিল একদম ওই আসল নির্বাচনটার সময় থেকে। কিন্তু এই যে পুনর্নির্বাচন হলো, এই পুনর্নির্বাচন অনেক অর্থে নজিরবিহীন বটে। ওই যুযুধান যে দুটি পক্ষ, একটি বিজেপি একটি তৃণমূল কংগ্রেস, তার সাথে যদি যোগ দেন সিপিএম এবং কংগ্রেস, তারা পরবর্তীতে প্রতিদ্বন্দ্বিতায় অবশ্যই তারা ছিল। এই প্রতিপক্ষের মধ্যে একজন, যে স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান, সে আক্ষরিক অর্থে না হোক, সে মৌখিকভাবে নির্বাচনের আগে নিজেকে উইথড্র করে নেয়, নির্বাচনের থেকে, লড়ার থেকে নিজেকে তুলে নেয় বা সরিয়ে নেয়, যার কিনা সেখানে জয়ের সম্ভাবনা সব থেকে বেশি বলে, কত বিশাল বিশাল মার্জিনে সে জিতবে বলে ওই তৃণমূল কংগ্রেস প্রচুর ঢাক পিটিয়েছে, প্রচুর মানুষ পিটিয়েছে, প্রচুর ঘরের টিন পিটিয়েছে। সেই জাহাঙ্গীর খান সেই নির্বাচন থেকে উইথড্র করে নেয়, এটাও জানা মানুষের, চমকে গেলেও জানা। কিন্তু এই নির্বাচনটা থেকে যেগুলো অজানা কিছু তথ্য উঠে আসছে, সেগুলোই আপনাদের সামনে আজকে তুলে আনছি, যেগুলো যথেষ্ট ভেবে দেখবার। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। যে তথ্যগুলো উঠে আসছে, ঠিক যেমন বাংলাদেশের ইলেকশনের সময় বেশ কিছু তথ্য উঠে এসেছিল, বেশ কিছু গ্রাফিক্সের মাধ্যমে দেখা গেছিল যে জামাত বাংলাদেশের ইলেকশনে ঠিক কোন কোন জায়গাগুলোতে শক্তি বৃদ্ধি করে তারা জিতেছে। 68টা আসন। অনেক এপিসোডে ভোটের আগে থেকে আমরা এই জিনিসটা বারবার আপনাদের সামনে তুলে ধরি, এবং সেটা আমাদের চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে যে বিদেশি অনুপ্রবেশ এবং বিভিন্ন রকমের বিদেশি জঙ্গি কার্যকলাপ এবং তাদের স্লিপার সেল, সেগুলো নিয়ে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো কতটা খাঁটি এবং কতটা আশঙ্কার। এবং ঠিক সেইভাবে যদি এই নির্বাচনটাকে দেখা যায়, পুনর্নির্বাচনটাকে দেখা যায়, যেখানে এই যে বিজেপির যিনি প্রার্থী দেবাংশু পান্ডা, তিনি 1,49,666টা ভোট পেয়েছেন। তার ঠিক পরে কে পেয়েছেন? সিপিআইএম। এখন শম্ভুনাথ কুর্মী সিপিআইএম এর, তিনি 40,000 সামথিং, 600 সামথিং ভোট পেয়েছেন। আর আব্দুল রেজ্জাক মোল্লা কংগ্রেসের, তিনি 10,000-এর মতো ভোট পেয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, এটা কি কখনো দেখেছেন একটি রাজ্যের একটি শাসক দল, মানে গত বিদায়ী শাসক দল, সে বিপর্যস্ত হয়ে হেরেছে, দল উঠে যাওয়ার মতো অবস্থা, যে কেন্দ্রে পুনর্নির্বাচন হচ্ছে সেই কেন্দ্রে সেই পুনর্নির্বাচনে ওই দলের যে প্রার্থী ছিল, দর্দণ্ড প্রতাপ প্রার্থী, অসংখ্য অভিযোগে, নানান ধরনের বেআইনি কার্যকলাপের সঙ্গে সে জড়িত হয়ে যে অভিযুক্ত, বিভিন্ন মামলাতে বলুন বা অভিযোগ, সে মানে কার্যত এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এবং সেখান থেকে এবার সে ঘোষণা করছে
যে নির্বাচনে ওই নমিনেশন উইথড্র ছেড়ে দিন, সেটা তো আইনি পদ্ধতিতে হয়, সংবিধান মতে হয়। নির্বাচনের আগে মৌখিকভাবে সে নিজেকে উইথড্র করে নিচ্ছে, কিন্তু তারপরও সে ৭,৭৮৬টা বা ৮৫টা মতো ভোট পাচ্ছে। এটা বেশ অবাক কাণ্ড নয় কি? এটা যথেষ্ট আমার কাছে মনে হয়েছে অবাক এবং চিন্তার কাণ্ড। তার কারণ যে মানুষটা নিজেই লড়তে চাইছে না ভোটে, সে পালিয়ে গেছে, তাকে ভোট দেবে কে? আর কেন কেন সেই ভোটটা সে দেবে? কিসের স্বার্থে দেবে? কোনো জায়গা থেকে সে তো উইথড্র করে নিয়েছে, সে নিজেই হার স্বীকার করে নিয়েছে, সেখানে আর নতুন করে কিছু নেই। আমি গণতান্ত্রিক পদ্ধতিকে শ্রদ্ধা জানিয়েই বলছি যে ভোট যারা দিয়েছে অবশ্যই দিয়েছে, ঠিক আছে, কিন্তু তার পিছনে তো ধরুন মানুষ একটা ভোট দেওয়ার পিছনে তো একটা মিনিমাম লজিক থাকে। তা যেখানে ক্যান্ডিডেট আগে ছিল সেখানে আপনি চুজ করতে পারেন, 10 জনের মধ্যে থেকে একজনকে আপনার পছন্দ হতেই পারে, তাকে আপনি ইভিএম এ বোতাম টিপতে পারেন তার নামের বা প্রতীকে পাশে। কিন্তু যে ঘোষণাই করে দিচ্ছে যে আমি লড়তে চাই না, আমি ওই লড়াইয়ের মধ্যে নেই, ওই ভোটের লড়াইতে আমি নেই, তারপরে তাহলে তার নামের পাশের ইভিএম এর বোতামটা কারা টিপল? এইটা হচ্ছে সাধারণ বোধ বুদ্ধিতে মিলছে না। যেটা মিলছে সাধারণ বোধ বুদ্ধিতে, যে সংখ্যালঘু ভোট যেটা ছিল ওখানকার, সেই সংখ্যালঘু ভোটের একটা অংশ যদি ধরি আমি যে পুরোটা সিপিএম পেয়ে গেছে, তাহলে সেটা 40,000। তার আবার আর একটা অংশ পুরোটা ধরা যাক সবটাই কংগ্রেস পেয়ে গেছে, আব্দুল রেজ্জাকুল্লাহ, তাহলে সেটা হচ্ছে 10,000 সামথিং। তাহলে এই 10 আর 40 মিলে কত হয়? 50,000। আর বিজেপির প্রার্থী যিনি পেলেন 1,49,666, এইটা তো অবশ্যই এবং অবশ্যই এর মধ্যে কোনো ভুল থাকতে পারে না। যদি সামাজিক বিশ্লেষণে আসেন, একটু চোখ কান খোলা রাখেন, সবাই জানেন এটা পুরোটাই হচ্ছে হিন্দু ভোট। তাহলে এই যে মারাত্মক পরিমাণে একটা হিন্দু ভোট কনসলিডেটেড হয়ে ওখানে পড়লো, যেটা ধরে নিন রাফ ফিগারে বা রাউন্ড ফিগারে 1.5 লাখ, তাহলে 1.5 লাখ আর এদিকে থাকলো সিপিএম কংগ্রেস মিলে, এমনিতেই তারা বন্ধু দিল্লিতে, তাদের মিলে 50,000। তাহলে ভেবে দেখুন, এতগুলো বছর ধরে এই 50,000 ভোট যারা নিয়ন্ত্রিত করত বা তাদের যারা প্রভু, তারা এই 1.5 লক্ষকে ভোটই দিতে দেয়নি। সেটা ভোটের দিন অসংখ্য গ্রামের মহিলা পুরুষ তারা বেরিয়ে এসে বলেছে 15 বছর পর ভোট দিচ্ছে তারা। এটা গেল একটা চিত্র। কিন্তু আবার আর একটা জিনিস উল্লেখ করছি, যে একটা অংশ এই যে 7,785 ভোট জাহাঙ্গীর শেখের নামে পড়লো, এরা কারা, কি উদ্দেশ্যে এরা জাহাঙ্গীর শেখকে ভোটদান করলেন? এইটা শুধু দর্শকবৃন্দ আপনাদের কাছেও আমি প্রশ্ন রাখছি। আপনারা যথেষ্ট সুচিন্তিত কমেন্ট করেন, আপনারা কমেন্টে লিখুন এর কারণ কি থাকতে পারে। কিন্তু এর সাথে সাথে যদি এটুকু উল্লেখ করি যে এসআইআর প্রসেসটাকে নিয়ে আমরা যথেষ্ট সন্তোষ প্রকাশ করছিলাম অনেকেই, সেই এসআইআর প্রসেসটা অ্যাকচুয়ালি অত ডামাডোল করে দেওয়ার পর মমতা সরকার এবং তার তাবেদার বিভিন্ন রকমের সরকারি যন্ত্র তার হয়ে আইপ্যাকের যে কাজকর্ম, সেটার ওই এসআইআর প্রসেসটাকে কতটা শুদ্ধভাবে হতে দিয়েছে, এবং এসআইআর হয়ে যাওয়ার পরেও কতটা বিদেশি এবং ফেক নাম ওর মধ্যে থেকে গেছে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্টের রায়, এই যে ট্রাইব্যুনাল চলছে, তাহলে ট্রাইব্যুনালে আপনার
27 লক্ষ মতো বাদ পড়েছে। তাহলে 27 লক্ষ বাদ পড়ার পরে এখনো পর্যন্ত যে রেশিওতে অ্যাপ্রুভাল হচ্ছে বলে দেখা যাচ্ছে, সেটা কিন্তু প্রায় 60 থেকে 70% অ্যাপ্রুভাল রেট। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে ওই ট্রাইব্যুনাল আর এসআইআর ফাইনাল লিস্ট এর মাঝখানে যে অ্যাডজুডিকেশন প্রসেসটা চললো, সেটাতে যে ডিলিটেশনটা হলো, সেটা কতটা সঠিক হলো? তাই যদি সঠিক হতো তাহলে ট্রাইব্যুনালে মানতে পারি, ঠিক আছে, যে 10,000 জনের মধ্যে হয়তো 5 জনের কোনো টেকনিক্যাল এররে অ্যাপ্রুভাল হলো। এতটা রেট, এটাও একটা ভেবে দেখবার। প্রথমত একদম প্রথমেই বলেছি যে এসআইআর এর শুরু থেকে যেভাবে বাধা দেওয়া হয়েছে, তাতে এসআইআর প্রসেসটা এই ভোটের চিত্র কিন্তু দেখিয়ে দিচ্ছে এসআইআর কতটা শুদ্ধভাবে হয়েছে। এরপরে আসুন, যে পরিমাণ সীমান্ত সমস্যা আমাদের এই রাজ্যে ছিল, হুড় করে বিদেশি এখানে ঢুকে আসতো, আগামী এপিসোডে সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে যে ফেন্সিং এর কাজ চলছে, তার সাথে ডিটেনশন ক্যাম্প না, সেটা হচ্ছে হোল্ডিং ক্যাম্প, যেখানে যে যতটা থাকো না বাপু, জাল ডকুমেন্ট দিয়ে যেখানে খুশি নাম লুকিয়ে থাকুক না কেন, এবার কিন্তু পার পাবে না বলে যে পরিমাণ সরকারি কর্মকাণ্ড আমাদের কাছে খবর আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তার সাথে ফলতার রেজাল্টের কি হলো? ফলতার রেজাল্ট এটাও দেখিয়ে দিল যে ওই, আমি আবার বলছি, যে সিপিএম এর প্রার্থীকে কি কোনো হিন্দু মানুষ ভোট দেয়নি? দিতেই পারে। কংগ্রেসকে কি কোনো দেয়নি? দিতেই পারে। কিন্তু সংখ্যার বিচারে ফলতার যদি আপনি জনসংখ্যার পরিসংখ্যানটা নেন, তাতে পরিষ্কারভাবে দুটো চিত্র উঠে আসছে। হিন্দু ভোট পুরোপুরি ভাবে দেবাংশু পাণ্ডের কাছে গেছে বা বিজেপিতে গেছে, এবং পুরোপুরি মুসলিম ভোট সিপিএম এবং কংগ্রেসকে বেছে নিয়েছে। এটা তো জানি আমরা। চিন্তা থাকছে কিন্তু এই যে 7,785টা ভোট, এটা আরো বেশি হতে পারত যদি তিনি দাঁড়াতেন, হয়তো মানে মুখোমুখি কন্টেস্টের জায়গায় চলে আসতেন আগের জমানা থাকলে, অথবা ওই ইভিএম এ কাগজ টাগজ লাগিয়ে দিয়ে তিনি হয়তো জিতে যেতেন যদি আগের মতো অবস্থা থাকতো। মানে অ্যাকচুয়াল লাস্ট পয়েন্ট এটাও রিভিলড হচ্ছে যে অ্যাকচুয়াল তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়াল অস্তিত্বটা ঠিক কোন জায়গায় ছিল এবং এখন এসে কোথায় ঠেকেছে। শুধু দর্শকবৃন্দ, যে প্রশ্নটা তুললাম সেই প্রশ্নের উত্তর আপনারাও দেবেন, এবং ইচ্ছা থাকলো জানার যে এই এপিসোড আপনারা যেমন লাইক, শেয়ার, কমেন্ট শেয়ার করছেন, সেটার মাধ্যম দিয়ে বিভিন্ন সরকারি মহলে এটা নিয়ে আলোচনা হোক এবং ছানবিন করে এই ভারতবর্ষকে বিদেশি অনুপ্রবেশ মুক্ত করা হোক। আর কোনো অত্যাচার সহ্য করা যাবে না। যারা যারা ভাবছে জল ঠান্ডা হলে এবার ফিরে আসবো, ফিরে এসে আবার সুন্দর করে রাজপাট গুছিয়ে বসবো টাকা ছড়িয়ে ছড়িয়ে, মনে হয় এবারে আর হবে না। আপনাদের মতামত জানবার ইচ্ছা থাকলো আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। নমস্কার।